মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর বিমান হামলা জোরদার। এক মাসে 2 শতাধিক বেসামরিক নাগরিক নিহত। সামরিক খাতে বিশ্বজুড়ে সর্বোচ্চ $2,24,000 কোটি বিনিয়োগ। ইউক্রেন যুদ্ধের জের বলছেন বিশ্লেষকরা। দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে সুদানের সংঘর্ষ। নিহতের সংখ্যা বেড়ে 420, অবরুদ্ধ কয়েক লাখ বাসিন্দা। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, চলে যাচ্ছি বিস্তারিত খবরে। মিয়ানমারে বিমান হামলায় এক মাসে 2 শতাধিক মানুষ নিহত হয়েছে। মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে, উত্তর পশ্চিমের 7 রাজ্যে অন্তত 28টি বিমান হামলা চালিয়েছে সেনাবাহিনী। তবে মিয়ানমারের সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীদের বিরুদ্ধে এসব অভিযান চালানো হয়েছে। 2021 সালে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা নেয় সেনাবাহিনী। এরপর থেকেই জান্তা বিরোধীদের ওপর হামলা চালিয়ে আসছে দেশটির সামরিক বাহিনী। মিয়ানমারে বিমান হামলায় এক মাসে 2 শতাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছে। মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে, উত্তর পশ্চিমের 7 রাজ্যে অন্তত 28টি বিমান হামলা চালিয়েছে সেনাবাহিনী। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা হয় চলতি মাসের শুরুতে সাগাইং প্রদেশে। সেখানে জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স পিডিএফ এর সমাবেশে বিমান হামলা চালায় সেনাবাহিনী। ওই হামলায় নিহতের সংখ্যা ছাড়ায় 150। এছাড়াও পশ্চিম মিয়ানমারের চিন রাজ্যে 30 মার্চ থেকে 18 এপ্রিল পর্যন্ত অন্তত 6টি বিমান হামলায় 21 জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। বিমান হামলা জোরদার হয়েছে বাগো, কায়া, কাচিন এবং কারেন রাজ্যেও। প্রাণ বাঁচাতে দেশ ছেড়েছেন এসব এলাকার শত শত মানুষ। মিয়ানমারে বিরোধীদের ওপর এ ধরনের বিমান হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন জাতিসংঘে মিয়ানমারের স্থানীয় প্রতিনিধি। জাতিসংঘ ছাড়াও মিয়ানমার সেনাবাহিনীর এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ান। সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়ে আসছে সংগঠনটি। তবে এসব অভিযোগ অস্বীকার করে মিয়ানমারের সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীদের বিরুদ্ধেই তাদের এই অভিযান। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্কে ইউক্রেনীয় বাহিনীর হামলায় 3 বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। রবিবারের হামলায় বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তারা। এদিকে রুশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দেয়া হলে এর সমুচিত কড়া পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছে মস্কো। রবিবার সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেন, G7ভুক্ত দেশগুলো রুশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দিলে শস্য রপ্তানি থেকে সরে আসবে রাশিয়া। চলতি সপ্তাহের শুরুতে ওষুধের মতো গুরুত্বপূর্ণ খাত বাদে বেশিরভাগ রুশ পণ্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞার পরিকল্পনার কথা জানায় G7ভুক্ত দেশগুলো। এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভের নিউ ইয়র্ক সফরে রুশ সাংবাদিকদের ভিসা না দেয়ায় চটেছে মস্কো। যুক্তরাষ্ট্রের এমন শত্রুভাবাপন্ন আচরণের সমুচিত জবাব দেওয়ার হুমকি দিয়েছে ক্রেমলিন। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের জেরে বিশ্বজুড়ে বাড়ছে সামরিক খাতে বিনিয়োগ। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের হিসাব বলছে, বিশ্বে সামরিক ব্যয় সর্বকালের সর্বোচ্চ $2,24,000 কোটি পৌঁছেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে ইউরোপে। জাতীয় নিরাপত্তার স্বার্থে সাম্প্রতিক বছরগুলোতে সামরিক খাতে ব্যয় বাড়াচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর সেই হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের হিসেব বলছে, সর্বকালের সর্বোচ্চ $2,24,000 কোটি পৌঁছেছে বিশ্ব সামরিক ব্যয়। এর মধ্যে সবচেয়ে বেশি 13% বেড়েছে ইউরোপে, যা এই মহাদেশের 30 বছরের মধ্যে সর্বোচ্চ।
SIPRI এর জ্যেষ্ঠ গবেষক নান্তিয়ানের মতে নিরাপত্তাহীনতার ক্রমবর্ধমান শঙ্কার কারণেই বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা তাদের সামরিক খাতকে জোরদারে ঝুঁকছে। ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়িত পক্ষ ছাড়াও রাশিয়ার প্রতিবেশী বা একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল এমন দেশের সংখ্যা বেশি। নতুন তথ্য মতে ৩৬% ব্যয় বাড়িয়েছে ফিনল্যান্ড, আর লিথুয়ানিয়ায় সামরিক ব্যয় বেড়েছে ২৭%। সামরিক বাজেটে বিপুল অর্থ বরাদ্দ করতে যাচ্ছে ফ্রান্স। নতুন বাজেটে ২০২৮ সাল থেকে ৩০ সাল পর্যন্ত সেনাবাহিনীর জন্য ৪০,০০০ কোটি ইউরো বরাদ্দ করা হয়েছে। আগের বাজেটের তুলনায় এই পরিমাণ প্রায় ১০,০০০ কোটি ইউরো বেশি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সের পাশাপাশি প্রতিরক্ষা বাজেট বাড়িয়েছে এশিয়ার দেশ জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ সামরিক ব্যয় হিসেবে $৩২,০০০ কোটি বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। মূলত চীনের হুমকি প্রতিরোধে এই পদক্ষেপ। প্রতিবছর সামরিক খাতে বিনিয়োগ বাড়াচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক ব্যয়কারী দেশ চীন। তৃতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে সামরিক খাতে ৭.২% ব্যয় বৃদ্ধির ঘোষণা দেন শি জিনপিং। এর আগে ২০২২ সালে $২৯২ বিলিয়ন বরাদ্দ করে দেশটি, যা এর আগের বছরের তুলনায় ৪.২% বেশি। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চীনের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় সামরিক খাতে $১,২০০ কোটি বিনিয়োগের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি দেশটির প্রতিরক্ষা খাতে বড় পরিবর্তন। নতুন পরিকল্পনা অনুযায়ী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে অস্ট্রেলিয়া। তাইওয়ান ইস্যুতে চীনের অবস্থান ও দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের আধিপত্যের কারণে অঞ্চলটিতে উত্তেজনা বাড়ছে। সেখানে নিজেদের শক্ত উপস্থিতি জানান দিয়ে আসছে চীনা সামরিক বাহিনী। কিছু জায়গা নিজেদের অংশ বলে দাবি করে বেইজিং। এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার সশস্ত্র বাহিনী যুদ্ধাস্ত্র সহ দূরপাল্লার সক্ষমতার দিকে মনোনিবেশ করছে বলে জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী। মার্চে অস্ট্রেলিয়ার কাছে ২২০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। চীনের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে নিজেদের সুরক্ষার উপায় খুঁজছে তাইওয়ান। ক্যাপ্টেন ছাড়াই চলতে সক্ষম প্রোটোটাইপ সাবমেরিন তৈরি করেছে দ্বীপটির একটি কোম্পানি। বিশ্লেষকরা মনে করছেন এই সাবমেরিন তাইওয়ানকে আক্রমণ প্রতিহত করতে সাহায্য করবে। নিজেদের সুরক্ষায় মানববিহীন প্রোটোটাইপ সাবমেরিন তৈরি করেছে তাইওয়ানের তাইচুং সিটির থান্ডার টাইগার গ্রুপ। নাম দেয়া হয়েছে সি-উলফ 400। কোম্পানিটির দাবি, সামরিক সংঘাতের সময় আত্মঘাতী সাবমেরিনে পরিণত হবে এটি। বিশ্ব রাজনীতি ও চীন তাইওয়ানের সংঘাতময় পরিস্থিতি বিবেচনা করে সামরিক ব্যবহারের জন্য এই সাবমেরিনটি তৈরি করেছি। তবে এটিকে বেসামরিক ক্ষেত্রে ব্যবহারেরও পরিকল্পনা রয়েছে আমাদের। প্রাথমিক অবস্থায় থান্ডার টাইগার গ্রুপ রেডিও নিয়ন্ত্রিত শৌখিন বিমান তৈরি করত। প্রায় ১ দশক আগে তারা সাবমার্সিবল তৈরি শুরু করে। আর এখন সি-উলফ 400 প্রোটোটাইপ সাবমেরিন তৈরির মাধ্যমে ধীরে ধীরে তাইওয়ানের প্রতিরক্ষা বাজারে প্রবেশ করছে কোম্পানিটি। আমাদের সাবমেরিন কম খরচে শত্রুদের প্রতিহত করতে সক্ষম। ৪ মিটারের এই সাবমেরিন অনেক বৈজ্ঞানিক সরঞ্জাম বহনের পাশাপাশি এতে সংযুক্ত ইলেকট্রনিক পড অনেক তথ্য বিশ্লেষণ করতে পারে। চীন তাইওয়ানের দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে গেল ৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মার্কিন হাউস স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। এর প্রতিক্রিয়ায় তাইওয়ান প্রণালীতে বড় পরিসরে সামরিক মহড়া চালিয়েছে চীন। এরপর থেকেই বেইজিংয়ের আক্রমণের আশঙ্কায় রয়েছে তাইপে। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে সুদানের সংঘর্ষ। সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর সংঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২০ জনে। আহতের সংখ্যা প্রায় ৪,০০০। সংঘাতপূর্ণ সুদান থেকে নিজ নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে আনছে বিভিন্ন দেশ। সংঘর্ষে কয়েকজন বিদেশি নাগরিকের আহত হওয়ার তথ্য দিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম। কূটনীতিক সহ বিদেশিদের দলে দলে সুদান ছাড়ার ঘটনায় দেশটির নাগরিকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এদিকে দুই পক্ষের মধ্যে লড়াইয়ে দেশটিতে একটি মানবিক সংকট সৃষ্টি হয়েছে। অনেক স্থানে লুটপাট ও অগ্নিসংযোগের তথ্যও মিলেছে। সংঘাতের কারণে রাজধানী খার্তুমে বাড়ির ভেতরে অবরুদ্ধ হয়ে আছেন লাখো বাসিন্দা। অনেকে খাবার ও পানির অভাবেও রয়েছেন। সংঘাত বন্ধ করে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
বিতর্কিত নাগর্নো কারাবাখ অঞ্চল নিয়ে আবারও আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে উত্তেজনা বাড়ছে। আর্মেনিয়ার সাথে অঞ্চলটির একমাত্র স্থলপথে আজারবাইজান তল্লাশি চৌকি স্থাপনের পর নতুন করে এই উত্তেজনা শুরু হয়েছে। আল জাজিরা জানিয়েছে, অঞ্চলটির সীমান্তে আর্মেনিয়া ও আজেরি বাহিনীর সাম্প্রতিক গোলাগুলির পর এই ঘটনা ঘটল। আজারবাইজানের দাবি, নাগর্নো থেকে কারাবাখে যাওয়ার ওই সড়ক দিয়ে আর্মেনিয়া অস্ত্র পরিবহন করে, তাই নিরাপত্তা নিশ্চিতে সেখানে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় এই পদক্ষেপ নিয়েছে তারা। তবে আর্মেনিয়ার দাবি, লাচিন করিডোরে তল্লাশি চৌকি বসানোতে 2020 সালে দেশ দুটির মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হয়েছে। কেনিয়ায় অনাহারে মারা গেলে স্বর্গে যাওয়া যাবে এমন ধারণা পোষণকারী 47 ব্যক্তির মরদেহের সন্ধান পেয়েছে পুলিশ। শনিবার উপকূলীয় শহর মালিন্দা থেকে কবর থেকে 21 জনের মরদেহ তোলার পর রবিবার আরও 26টি মরদেহের সন্ধান মেলে। তদন্তের স্বার্থে মরদেহগুলো তোলা হয়। পুলিশ বলছে, তারা শিশুদের মরদেহও পেয়েছে। এই ধরনের আরও কবর খুঁজে পাওয়া যাবে বলে ধারণা পুলিশের। যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের সবাই গুড নিউজ ইন্টারন্যাশনাল চার্চের সদস্য। চার্চের ধর্মপ্রচারক পল ম্যাকেনজি বর্তমানে পুলিশি হেফাজতে আছেন। তার বিরুদ্ধে যিশুর সাথে দেখা করতে অনুসারীদের ক্ষুধার্ত থাকার কথা বলা হয়েছে এমন অভিযোগ রয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করে ম্যাকেনজি জানান, 2019 সালেই গির্জাটি বন্ধ করে দেন তিনি। বুর্কিনা ফাসোর একটি গ্রামে অন্তত 60 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হামলাকারীরা দেশটির সামরিক বাহিনীর ইউনিফর্ম পরেছিল। ওয়াহিগুয়া শহরে পুলিশের বরাত দিয়ে রবিবার এই তথ্য জানিয়েছেন সেখানকার স্থানীয় কৌঁসুলি লামিনে কাবোরে। তিনি বলেন, শুক্রবার উত্তরাঞ্চলীয় ইয়াতেঙ্গা প্রদেশের কারমা গ্রামে হামলার এই ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত করছে কর্তৃপক্ষ, তবে এই হামলা সম্পর্কে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। বুর্কিনা ফাসোর ওই এলাকাটিতে আল কায়েদা ও ইসলামিক স্টেটের সঙ্গে সম্পর্কিত জঙ্গি গোষ্ঠীগুলোর আধিপত্য রয়েছে। সেখানে বহু বছর ধরে নিয়মিত হামলা চালিয়ে আসছে তারা। আধুনিক সময়ে ঘরবাড়ি সাজাতে টাইলসের ব্যবহার নিয়ে নতুন করে কিছু বলার নেই। বিশ্বের বিভিন্ন দেশেই চোখে পড়ে নানা ধরনের নকশা করা টাইলসের। তবে এসবের ভিড়ে আলাদা পরিচিতি রয়েছে মিশরের নিজস্ব ঐতিহ্য বহন করা টাইলসের। অন্যান্য টাইলস সিরামিকের তৈরি হলেও এই টাইলসটি তৈরি হয় ঝিনুক দিয়ে। অত্যন্ত নিখুঁত হাতে চলছে টাইলস তৈরির কাজ। বিশ্বের অন্যান্য দেশে তৈরি টাইলসের তুলনায় মিশরের এই শিল্পকর্মের পার্থক্য রয়েছে। এই টাইলস তৈরির মূল উপাদান ঝিনুক। মিশরের সাকেত আল মাগদানি গ্রাম এই ঝিনুকের তৈরি টাইলসের জন্য বিখ্যাত। প্রায় 40টি কারখানা ঐতিহ্যবাহী এই শিল্পের সাথে জড়িত। সমুদ্র থেকে সংগ্রহ করা ঝিনুক সুবিধামতো আকারে কেটে নির্ধারিত নকশা তৈরি করা হয়। এরপর তা বসানো হয় কাঠের ফ্রেমে। বাবার কাছে এই শিল্পের হাতেখড়ি করিম সাইদের। বেড়ে ওঠা এই কারখানাতেই জানান, একটি নিখুঁত নকশা করার কাজটা মোটেই সহজ নয়। আপনাকে অবশ্যই খুব ধৈর্য সহকারে পুরো কাজটি করতে হবে। একটি নকশা ঠিকমতো ফুটিয়ে তোলা সময় সাপেক্ষ। কখনো 1 ঘন্টা, কখনো গোটা দিন লেগে যায়। মিশরে বংশ পরম্পরায় টিকে আছে এই শিল্প। করিমের মতো অনেক কারিগর এই শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আন্তর্জাতিক মহলে এই শিল্পের বিকাশের জন্য সরকারের পৃষ্ঠপোষকতা চেয়েছেন তারা। ঝিনুক দিয়ে তৈরি এই ধরনের টাইলস আপনি বিশ্বের আর কোথাও পাবেন না। এই ধরনের কাজ কেবল কায়রোতেই মিলবে। সরকারের সহযোগিতা পেলে এই শিল্প দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলেও সমাদৃত হবে। অস্ট্রেলিয়া, ওমান, জাপান থেকে এই ঝিনুকগুলো সংগ্রহ করে থাকেন কারিগররা। সুদৃশ্য নকশা করা এসব পণ্য বিক্রি হয় সৌদি আরব, দুবাই, ফ্রান্স ও জার্মানিতে। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাটকীয়তার জন্ম দিয়ে এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রাইটনের বিপক্ষে টাইব্রেকারে 7-6 ব্যবধানে জিতেছে রেড ডেভিলসরা। টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথম ফাইনালে হবে ম্যানচেস্টার ডার্বি। 3 জুন ওয়েম্বলিতে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। To send them into the final, and he does.
ফাইনালের আগে অঘোষিত ফাইনালে বাজিমাত ম্যানচেস্টার ইউনাইটেডের। ভিক্টরের এই গোলের পর অতিথিদের মাঠে উল্লাসে ফেটে পড়ে ভক্তরা। এফএ কাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে হবে ম্যানচেস্টার ডার্বি। লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে রোমাঞ্চে ভরা পুরো ম্যাচ। শুরুতেই স্বাগতিকদের আক্রমণ। ম্যাক অ্যালিস্টারের বাঁকানো শট কোনোভাবে ঠেকিয়ে দলকে রক্ষা করেন ম্যানচেস্টার গোলকিপার। কিছুক্ষণ পর ব্রুনো ফার্নান্দেজকে নিরাশ করেন ব্রাইটন গোলকিপার সানচেজ। বিরতির পর জ্বলে ওঠে ব্রাইটন। রেড ডেভিলসদের প্রতিরোধে তিনবারের চেষ্টায়ও লক্ষ্য ভেদ করতে পারেনি স্বাগতিকরা। এবারও দলের ত্রাতা গোলকিপার ডেভিড এনচিসোর বুলেট গতির শট রুখে দেন এই স্প্যানিয়ার্ড। হাড্ডাহাড্ডি লড়াইয়ে একের পর এক আক্রমণ চালালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোনো দল। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও জমাট ডিফেন্স ও গোলকিপার নৈপুণ্যে ম্যাচ করায় টাই ব্রেকে। রোমাঞ্চের বাকি তখনও। কাতার বিশ্বকাপের পর এমন শ্বাসরুদ্ধকর ম্যাচ খুব কমই চোখে পড়েছে। প্রথম 5 শটে কোনো গোলই মিস করেনি দুই দল। তবে সপ্তম শটে ব্রাইটনকে ম্যাচ থেকে ছিটকে দেন সলি মার্শ। উঁচিয়ে মারতে গিয়ে বার পোস্টে মিস করলেও রেড ডেভিলসদের জয়ের নায়ক বনে যান ভিক্টর লিন্ডেলফ। আমরা প্রমাণ করেছি আমরা যে কাউকেই হারাতে পারি। ব্রাইটনের বিপক্ষে এই ম্যাচটিই হতে পারে মৌসুমে আমাদের সবচেয়ে গোছানো ম্যাচ। তবে ম্যানচেস্টার ডার্বি আমাদের জন্য সহজ হবে না। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে শিরোপা জয়ের। এই জয়ে কয়েকদিন আগেই ইউরোপা লিগে সেভিয়ার কাছে হেরে বিদায় নেওয়ার কষ্ট কিছুটা হলেও কমবে এরিক টেন হাগের দলের। 2015-16 মৌসুমের পর আবারও ট্রফি জয়ের সুযোগ রেড ডেভিলসদের। ওয়েম্বলিতে 3 জুন ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতীয় কিংবদন্তি সচিন টেন্ডুলকারের 50তম জন্মদিন আজ। যদিও আইপিএলে শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড়েতে স্বাগতিক দলের ম্যাচে আগে ভাগেই দিনটি উদযাপন করেন ভক্তরা। গড অফ ক্রিকেট খ্যাত সচিনের জন্ম 1973 সালে মুম্বাইয়ে। 24 বছরের দীর্ঘ ক্যারিয়ারে মোট 664টি ম্যাচ খেলেছেন সচিন। বিশ্বের কোনো ক্রিকেটার খেলেননি এত সংখ্যক আন্তর্জাতিক ম্যাচ। শুধুমাত্র 200টি টেস্ট ম্যাচই খেলেছেন সচিন। সেই সঙ্গে 463টি একদিনের ম্যাচ এবং একটি টি20 ম্যাচও খেলেছেন এই কিংবদন্তি। 1990 সালের 25 এপ্রিল থেকে 1998 সালের 24 এপ্রিল পর্যন্ত একটি ম্যাচেও সচিনকে ছাড়া মাঠে নামেনি ভারত। হয়েছেন সর্বোচ্চ 76 বার ম্যাচ সেরা। সচিনের পরই আন্তর্জাতিক ক্রিকেটের সর্বাধিক রানের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন কুমার সাঙ্গাকারা। বসন্তের আগমনে নানা রঙের ফুলে ছেয়ে গেছে যুক্তরাজ্যের কিউ রয়্যাল বোটানিক গার্ডেন। 320 একরের বাগানে রয়েছে 50,000-এর বেশি উদ্ভিদ। তবে হালকা গোলাপি রং এর পাশাপাশি রয়েছে চেরি, নানা রঙের টিউলিপের মনোমুগ্ধকর উপস্থিতি বাড়িয়েছে বাড়তি সৌন্দর্য। অপার্থিব এই সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর বিমান হামলা জোরদার। 1 মাসে 2 শতাধিক বেসামরিক নাগরিক নিহত। সামরিক খাতে বিশ্বজুড়ে সর্বোচ্চ $2,24,000 কোটি বিনিয়োগ। ইউক্রেন যুদ্ধের জের বলছেন বিশ্লেষকরা।
দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে সুদানের সংঘর্ষ, নিহতের সংখ্যা বেড়ে 420, অবরুদ্ধ কয়েক লাখ বাসিন্দা। আর এরই সাথে শেষ করছি আজকের পূর্ব পশ্চিম। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।